মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ মারা গেলেন র্যাব হেফাজতে। ঘটনা সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। কূটনৈতিক পাড়া, গুলশান, বারিধারা ও নিকেতনের কোনো শাখা সড়কেই নেই সিসিটিভি ক্যামেরা। 500 ক্যামেরা লাগানোর পরিকল্পনা। গাইবান্ধা সুন্দরগঞ্জে স্থানীয় এমপি লিটনের গুলিতে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র আহত। অভিযোগ স্বজনদের। রংপুর মেডিকেলে ভর্তি। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে 180 জেলেকে আটক। 12টি নৌকা ও বিপুল পরিমাণ জালসহ মাছ জব্দ। এবং যুক্তরাষ্ট্রে এক শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে 13 শিক্ষার্থী, আহত প্রায় 20 জন। বন্দুকযুদ্ধে মারা গেলেন হামলাকারীও। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাবের হেফাজতে মারা গেছেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। র্যাবের অমানসিক নির্যাতনে তিনি মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। ওমর সিরাজের ভাই জানান, গত রাত 12টার দিকে ফোন করে ওমরের মৃত্যুর বিষয়টি জানায় র্যাব 4, কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছুই জানাননি তারা। খবর পাওয়ার পরপরই ঢাকা মেডিকেলের মর্গে ছুটে যান নিহতের বড় ভাই। ভাইয়ের মৃত্যুর জন্য র্যাবকে দায়ী করে এর বিচার চান তিনি। তবে এ ব্যাপারে র্যাবের বিভিন্ন মহলে যোগাযোগ করে কারো বক্তব্য পাওয়া যায়নি। নিহত ওমর সিরাজ প্রায় 3.5 বছর আগে ইউজিসিতে যোগ দেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত 18 সেপ্টেম্বর সকালে তাকে আটক করে র্যাব। র্যাব 4 থেকে বলছি এই পরিচয় দিয়ে ওমর সিরাজ অনেক অসুস্থ, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তা বললাম কি ঘটনাটা ঘটছে, তা বললো কি যে দুঃখিত, আমরা আসলে চেষ্টা করছি কিন্তু ওনাকে বাঁচাতে পারিনি। কিভাবে মারা গেছে তা তিনি বলেননি। তার মৃত্যুর জন্য অবশ্যই র্যাবকে দায়ী করবো আমি, তার কারণ সে আমার সাথে কথা বলছে, হ্যাঁ তার ওয়াইফের সাথে কথা বলছে। ও পিএস হওয়ার জন্য একটা ওখানে প্রস্তাব রাখছিল, সবাই মোটামুটি ওকেই একটা সিলেক্ট করার করছিল। এটাই উনি ওর পরে ক্ষিপ্রতা ছিল এটাই। আর এটা সূত্রপাত ধরে আস্তে আস্তে সে তার মতো ষড়যন্ত্র করে গেছে। তার বিচারে যেটা আসতো সে শাস্তি সেটা পাইতো, সর্বোচ্চ শাস্তিটা সে ভোগ করত, কিন্তু র্যাব তাকে কেন মেরে ফেললো? আমরা এর সুষ্ঠু বিচার চাই। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় সংসদ সদস্যের গুলিতে সৌরভ নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ স্বজনদের। গুলিবিদ্ধ সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানিয়েছে, ভোরে ঘুম থেকে উঠে সৌরভ রাস্তায় হাঁটাহাঁটি করছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ব্র্যাক মোড় এলাকায় গাড়ি থামিয়ে ছেলেটিকে ডাকে, কিন্তু তার ডাকে সাড়া না দেয়ায় লিটন ক্ষুব্ধ হয়ে তার পায়ে গুলি করে। এতে সৌরভ গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। আহত সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। একটা হলো গাড়ি আসছে, আসিয়ে থামাইছে, আমরা ঢাস করে গুলি মারি দিলে দিয়ে জোরে গেছে, যা আমার চাচাক ডাকাইছে। এমপি সাহেব উনি হলো বাউন্ডা থেকে সুন্দরগঞ্জ যাওয়ার পথে অজগবি গাড়িটা ব্রেক করলো, করার পর 2-3টে গুলি ফুটালো। ফোটার পর সে সামনে আবার 100 গাছ পুবে গেল। পুবে যাওয়ার পর আমাকে ইশারা করে ডাকলো, আমি কাছে গেলাম, আমাকে গুলি করতে ধরলো। যে তার পেছনে যে ড্রাইভার ছিল উনি আমাকে ইশারা করে বললো আপনি পালান। আমি এমনি ওখান থেকে দৌড়ি বাসায় গেলাম। এমপি সাহেবের গাড়ি নিজে দাঁড় করিয়ে বাচ্চাটা ডাকছিল, বাচ্চাটা না যাওয়ার কারণে বাচ্চাটা গুলি করে, এক একে 3টে গুলি। আমরা হচ্ছে তার লোকালি এটা এক্সামিনেশন করছি, ওখানে কিন্তু গুলির মার্ক আছে, কিন্তু গুলি যে আসছে কিনা ভিতরে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আপাতত রক্ত বন্ধ করার জন্য আমরা ওখানে প্রেশার ব্যান্ডেজ দিয়ে রাখছি এবং তাকে পরবর্তী চিকিৎসার জন্য এক্সরে করতে হবে, রক্ত দিতে হবে এবং ওই বাচ্চাটাকে আমরা শিশু সার্জারি থেকে অর্থোপেডিক্স বিভাগে ট্রান্সফার করে দেবো। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে 180 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে 12টি নৌকা ও বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের পশ্চিম দিকের অংশে অভিযান চালিয়ে এই জেলেদের ধরা হয়।
তারা সবাই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিল। আটক করা জেলে ও মাঝি মাল্লাদের মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হয় গত 25 সেপ্টেম্বর থেকে আগামী 9 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। এ সময় ইলিশ মাছ সরবরাহ, মজুদ ও বিপণনও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়। বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকার পশ্চিম দিকে আমরা একটা অভিযান পরিচালনা করি গতকালকে বিকেল থেকে রাত পর্যন্ত, এবং সেই অভিযান করে আমরা সেখান থেকে 12টি ফিশিং ট্রলার ধরে নিয়ে এসেছি। এগুলো প্রতিটা ফিশিং ট্রলারেই মা ইলিশ এবং ইলিশ মাছ রয়েছে, এবং সেই সাথে বোটের সাথে যারা মাঝি মাল্লা ছিল তাদেরকে আমরা আটক করে নিয়ে এসেছি। দেখছেন সময় সংবাদ। বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, 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 বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। গুলশানের মূল সড়ক ছাড়া বাকি সব শাখা সড়কের কোথাও নেই সিসিটিভি ক্যামেরা। তবে কিছু অলিগলিতে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থাকলেও সেসব ক্যামেরার মুখগুলো রয়েছে ভবনের দিকে, তাই সড়কগুলো থাকছে নজরদারির বাইরে। গুলশান সোসাইটির সভাপতি বলছেন, পরিকল্পনায় থাকা বাকি 500 ক্যামেরা লাগানো হলে তখন অলিগলিগুলোও নজরদারির আওতায় আসবে। তবে বর্তমানে শুধু মূল সড়কে থাকা 100 ক্যামেরার মনিটরিং ঠিকমতো হচ্ছে কিনা সে ব্যাপারে মুখ খোলেনি পুলিশের কোনো কর্তা ব্যক্তি। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যাবার এই ছবি ধারণ করতে পারার কারণেই হত্যাকারীকে শনাক্ত করা সহজ হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে। 2013 সালের জুলাইয়ের শেষে যুবলীগ নেতা মিল্কিকে হত্যার দৃশ্য এভাবেই ধরা পড়ে গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায়। এর ঠিক 1 বছর আগে সৌদির দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে গুলশানেই। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশান, বাড়িধারা ও নিকেতন সোসাইটি মিলে পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়। গড়ে তোলা হয় ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি। সেই কমিটি গেল মে মাসে গুলশান, বাড়িধারা ও নিকেতনের মূল সড়কে ঝুলিয়ে দেন 100 নিরাপত্তা চোখের নজরদারি। তবে এসব ক্যামেরা মনিটরিং করছে গুলশান থানা পুলিশ। আমরা মনে করি যে বর্তমান পর্যায়ে যা আছে কিন্তু যথেষ্ট নয়। টোটাল আমাদের প্ল্যান হচ্ছে 600, তার মধ্যে কিন্তু ইতিমধ্যে 100 লেগে গেছে, এবং এইটা আপনার কোনো সরকারি অনুদান কিংবা সাহায্য সহযোগিতা ছাড়া। এবং আমরা আশা করছি ভবিষ্যতে আরও আমরা এই কাজটা করব, এবং আমরা এই আমাদের যে টার্গেট আছে এই টার্গেটটা করতে সক্ষম। কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই এলাকার শাখা সড়কগুলো সরজমিনে ঘুরে দেখা গেছে কোনো সড়কেই সিসি ক্যামেরা নেই। যা আছে তা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হওয়ায় সেসব ক্যামেরার চোখ ভবনের দিকে। আমরা অর্থ জোগাড় করে দিচ্ছি, আমরা প্রক্রিয়া করে আমরা ইনস্টলেশনের ব্যবস্থা করছি, কিন্তু এটার অপারেশনাল ম্যানেজমেন্ট কিন্তু এই পুলিশের হাতে। গুলশানেও এটা শুধু মেইন এভিনিউর মধ্যে এখন আছে, কিন্তু আপনাকে এই যে আপনার ওই যে নাগরিকটা যেমন কিল্ড হলো, ওটা তো মেইন এভিনিউর মধ্যে না, পাশে রোড নাম্বার 90-তে গেছে। সুতরাং ওইসব জায়গাতেও তো আপনাকে রাখতে হবে। সোমবার ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় মূল সড়কে থাকা এসব ক্যামেরার মনিটরিং নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ব্যাপারে বারবার যোগাযোগ করা হলেও গুলশান থানার ওসি কিংবা ওই জনের ডিসি, এসি কিংবা ঢাকা মহানগর পুলিশের কোনো কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। পবিত্র মক্কায় হজ পালন শেষে আজও দেশে ফিরছেন হাজিরা। তবে বিমানবন্দরে নামার দীর্ঘক্ষণ পরও হাজিরা ব্যাগ ও ব্যাগেজ না পাওয়ায় বাড়ি যেতে পারছেন না। এজন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন তারা। এ কারণে স্বজনরাও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। সকাল 6টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ও বিকেলে আরও 2টি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। গত 28 সেপ্টেম্বর ফিরতি হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী 28 অক্টোবর পর্যন্ত চলবে। তিনটা লাগছিল, 2টা পাইছি, 1টা পাইনি। ওইটার জন্য আবার অপেক্ষায় আছে। গতকাল মাল একটাও পাইছিলাম না,
আজকে কিছুক্ষণ আগে মাল পাইছি। কর্তৃপক্ষ এমন কিছু বলেন, আমরা জিজ্ঞাসা করি না, আমরা খুঁজা পানি বলছি যে আপনারা দেখেন পরের ফ্লাইটে আসতে পারে। পাসপোর্টের নাম্বারটা দিয়ে গেলে এরা নাকি একটু খুঁজ করে দেখবো, আর আমরা লোকরা থাকতো যে দুইজনে লেয়ার রয়েছে, এরা দুইজন থাকতো। সময় সংবাদ আরো থাকছে। ঈদের পর আবারও অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 31 ডিসেম্বরের মধ্যে রাজধানী অবৈধ বিলবোর্ড মুক্ত করার ঘোষণা। জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার একদিনের যাত্রা বিরতিতে লন্ডনে এসে পৌঁছান। এ সময় তাকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান সহ অনেকে। আজ লন্ডন সময় রাত ৮টা৩৫ বাংলাদেশ বিমানের ফ্লাইট BG002-তে করে হিথ্রো বিমানবন্দরে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 11:30টায় তার সিলেটে পৌঁছানোর কথা। সেখানে যাত্রা বিরতি শেষে দুপুর 1:30টার দিকে ঢাকায় পৌঁছাবেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদ জানিয়ে সেন্ট্রাল লন্ডনের ক্ল্যারিজেস হোটেলের সামনে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের ছবিসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করে। এ সময় সংগঠনের সভাপতি MA মালেক বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থানের সময় পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেয় বিএনপি। একই সময় শহরের অন্য প্রান্তে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে স্লোগান দেয়। ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়া প্রায় 200 বছর পুরনো কারি শিল্প, আর এর উপর ভিত্তি করেই ব্রিটেনে সুপ্রতিষ্ঠিত পুরো বাংলাদেশি কমিউনিটি। শুধু স্টাফ সংকটের কারণেই ব্রিটেনে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রেস্টুরেন্টগুলো। ব্রিটেনে বাংলাদেশ থেকে দক্ষ শেফ নেয়ার সুযোগ থাকলেও নানা কারণে রেস্টুরেন্ট মালিকের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। প্রায় 450 কোটি পাউন্ড অর্থের যোগানদাতা এবং লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি আজ চরম সংকটের মুখে। দক্ষ শেফ ও স্টাফ সংকটের কারণে ধীরে ধীরে তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনে প্রতি সপ্তাহেই বন্ধ হচ্ছে একের পর এক রেস্টুরেন্ট। একটা হলেন স্টাফ সংকট, সেকেন্ডলি ইমিগ্রেশন রেট, এই দুইটা মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা আজকে বন্ধ হওয়ার পথে। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে ব্রিটেন দক্ষ শেফ নেওয়ার সুযোগ রয়েছে, তবে এসব শেফের অনেক বেশি বেতন প্রদানের আইনের কারণে রেস্টুরেন্ট মালিকদের পক্ষে তাও সম্ভব হয়ে ওঠে না। অভিজ্ঞ শেফ যারা, তাদের স্যালারিটা 29,570 পাউন্ড, কিন্তু তো এইটা অনেক এমপ্লয়ার পক্ষে, অনেক রেস্টুরেন্ট মালিক যারা, তাদের অনেকের বেলায় এটা সম্ভব হয় না। এই অবস্থায় বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ী নেতারা চেষ্টা করছেন সরকারের সাথে সমঝোতা করে এই বেতন কাঠামো কমিয়ে আনতে। আমরা এটাও আবার নেগোশিয়েট করার চেষ্টা করছি কিভাবে সেই বেতনটা কমিয়ে আমাদের এফোর্ডেবল বেতনের মধ্যে নিয়ে আসা যায়। আর প্রস্তাবিত ইমিগ্রেশন নীতিমালায় স্টাফদের বৈধতা কাগজপত্র যাচাই বাছাই না করে নিয়োগ দিলে জেল জরিমানার পাশাপাশি রেস্টুরেন্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে নতুন সংকটে পড়তে যাচ্ছে এই কারি শিল্প। একজন ছোট ব্যবসায়ীর জন্য কোনোভাবেই সম্ভব না সে ডকুমেন্ট 100% চেক করবে। এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ভুল করলে তাকে জেলে যেতে হবে, তার লাইসেন্স বন্ধ হবে, তার রেস্টুরেন্ট বন্ধ হবে। এই কারি শিল্প রক্ষায় ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ অনেক এমপি মন্ত্রী নানা প্রতিশ্রুতি দিলেও তা কার্যকরে কেউই কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পুরো ব্রিটেন জুড়ে প্রায় 12,000 বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মনে করছেন রেস্টুরেন্ট সংকট সমাধানে এখনই জোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা না হলে বিশাল এই শিল্পটি চলে যেতে পারে অন্যদের দখলে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানী সিরডাপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বড় বাধা হিসেবে কাজ করে।
সেমিনারে তৈরি পোশাক খাত সহ বাংলাদেশ প্রায় প্রতিটি খাতেই দ্রুত উন্নতি করছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা ধরে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরিতে আরও গুরুত্ব দিতে হবে। যে কোনো দেশে উৎপাদনশীলতা নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপরে। আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি নির্ভরশীল থাকি রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক। সেখানে অস্ট্রেলিয়া আমাদেরকে সব কিছুতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। জাপান আমাদেরকে অস্ত্র এবং হ্যান্ড গ্লোভস ছাড়া, লেদার হ্যান্ড গ্লোভ ছাড়া সবকিছু শুল্কমুক্ত দিয়েছে। চীন আমাদেরকে প্রায় 500 আইটেমের মতো শুল্কমুক্ত দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে 14 দলের সমন্বয় সভা শেষে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 14 দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। আমরা অবশ্যই লিখিতভাবে লিফলেট আকারে ইনশাআল্লাহ কাল থেকে এটা আমরা প্রচার করব। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারের পিছনে কি অবদান রয়েছে, এই অর্জনটি বাঙালি জাতির জন্য অর্জন, জনগণের জন্য অর্জন। এটা কোনো ব্যক্তিগত বা কোনো দলের জন্য নয়। কিন্তু ধরিত্রী কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কৃত হওয়ার জন্য আমরা সবাই ঢাকায় কালকে রাজপথে থেকে দলমত নির্বিশেষে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবো বাঙালি জাতির গৌরব ফিরিয়ে আনার জন্য। ঈদের পর আবারও অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গত রাত 11টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিমানবন্দর সড়কের দুপাশের অনুমোদনহীন সব বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপুন কুমার সাহা উপস্থিত ছিলেন। 31 ডিসেম্বরের মধ্যে রাজধানী ঢাকাকে অবৈধ বিলবোর্ড মুক্ত করা হবে বলে জানান তিনি। অভিযান শুরুর ঘণ্টাখানেক পর কার্যক্রম পরিদর্শনে ঘটনাস্থলে যান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এদিকে উচ্ছেদ করা বিলবোর্ডগুলো ঘটনাস্থলেই নিলামে বিক্রি করা হয়। অবৈধ বিলবোর্ড নামিয়ে ফেলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হলেও কাজ না হওয়ায় গত 13 জুলাই উচ্ছেদ অভিযানে নামে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকা শহরে যে অবৈধ বিলবোর্ডের সংখ্যা যদি আপনারা চিন্তা করেন অনেক, সুতরাং এটা এক রাতেই শেষ করা যাবে বা 10 দিনেই শেষ করা যাবে, 3 মাসেই শেষ করা যাবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমরা সমস্ত কিছু বিচার বিশ্লেষণে নিয়ে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই ধারাবাহিক প্রক্রিয়াটি চলমান রাখবো ইনশাল্লাহ। আমাদের ডেডলাইন 31 ডিসেম্বর, মানে ডেডলাইন কোনো ক্রমে অতিক্রান্ত হবে না। ঢাকা শহরের বিলবোর্ড সবগুলো চলে যাবে একটা সুন্দর নীতিমালা করে, তাদের বাদকে আমরা এই বিলবোর্ড বরাদ্দ দিব, যাতে এই বিলবোর্ডের মধ্যে কোনো রকম অনিয়ম বা অনিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা চালু না হয়। কুষ্টিয়ার দৌলতপুরে অপহরণের পর 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে মামলা দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কুষ্টিয়া থেকে এস.এম. রাশিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরের নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় টনি ইসলাম ও তার সহযোগীরা। পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তাকে ধর্ষণ করে বখাটেরা। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাতের সঙ্গে করে বাড়ি নিয়ে এসে পানিটা নিয়ে ঢালা হয়েছিল। ঢালার পর যখন জ্ঞান না ফেরে, রাত মনে করো পরভাতও হয়ে আসছে, তাও জ্ঞান ফেরে না। তারপরে মনে করো যে মিরপুর আসি গিয়ে মেয়ের জ্ঞান ফিরছিল। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 5ম শ্রেণীতে অধ্যয়নরত একটি মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। আমরা তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামি শনাক্ত করা হয়েছে। আসামিকে দ্রুত, খুব তাড়াতাড়ি আশা রাখছি যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। দৌলতপুর থানা পুলিশ এ ব্যাপারে দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর থানায় টনি ইসলাম ও তার 2 সহযোগী উজ্জ্বল ও ইউনুসকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা। সময় সংবাদ, কুষ্টিয়া।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিচর্যার জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহারের পাশাপাশি কিশোরীদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হচ্ছে। এতে করে অনেক মারাত্মক রোগ ব্যাধির হাত থেকে তারা রক্ষা পাবেন বলে মনে করছেন চিকিৎসকরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ওরা 4 বান্ধবী, প্রাইমারি শেষ করে ওরা সবাই হাই স্কুলের ছাত্রী। স্কুল পরিবর্তনের পাশাপাশি তাদের শরীর ও মনেও দেখা দিয়েছে পরিবর্তন। বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের শুরুতে অনেকটা আতঙ্কিত ও বিচলিত হলেও এখন ওরা আর ভয় পায় না। সম্প্রতি গজারিয়া ইউনিয়ন পরিষদের কাছ থেকে প্রত্যেক ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ আর শিক্ষকদের কাছে পেয়ে ওরা এখন সব লজ্জা আর ভয়কে জয় করেছে। আমাদের বিদ্যালয়ে যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে তার ফলে আমরা এবং আমার সহপাঠীরা সবাই অনেকটা উপকারে আসছে। যারা আর্থিক সমস্যায় ভুগছে তারা এটা পাচ্ছে, কিনতে হচ্ছে না তাদের। আর এগুলোর প্রবলেম যদি তারা পরিবারের মধ্যে সাপোর্ট না পায় তাহলে তাদের মানসিকভাবেও তারা অনেক কিন্তু চাপের মুখে থাকে। ঋতুস্রাবের সময় ব্যবহারের জন্য ইউনিয়ন পরিষদের কাছ থেকে মেয়েরা স্বাস্থ্যসম্মত ন্যাপকিন পাওয়ার পর এখন অনেক সচেতন। ছেলে মেয়েদের মধ্যে এ বিষয়ে কোনো সংশয় কিংবা লজ্জা কিংবা উপহাস বা এই ধরনের অপবাদ বা কিংবা কোনো লজ্জার সময় কোনো পরিবেশ নাই আর কি। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারের ফলে মেয়েরা বিভিন্ন মারাত্মক রোগ থেকে রক্ষা পাবে। বয়ঃসন্ধিকালে মেয়েরা সাধারণত প্রপার স্যানিটেশন এবং হাইজিনিটি মেনটেন না করলে সেক্ষেত্রে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, সার্ভিসাইটিস হতে পারে, ইভেন সার্ভাইকাল ক্যান্সার পর্যন্ত হতে পারে। বেসরকারি উদ্যোগে 1,60,000 টাকা ব্যয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদ, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় ও জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ন্যাপকিন বিতরণ করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী দামে পোশাক রপ্তানির জন্য দেরিতে হলেও দেশের পোশাক কারখানাগুলো উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার শুরু করেছে। কাটিং ও সেলাই থেকে পোশাক তৈরির প্রতিটি ধাপে আধুনিক মেশিন ব্যবহারে উৎপাদন বাড়ার পাশাপাশি সময় ও খরচ অনেক কমেছে। তবে বড় পোশাক কারখানাগুলো সময়ের সঙ্গে আধুনিক মেশিন সংযোজনে সক্ষম হলেও বিপাকে পড়েছে মাঝারি মানের কারখানাগুলো। এজন্য রফতানি তহবিল গঠনের পাশাপাশি স্বল্প সুদে ঋণ চেয়েছেন পোশাক শিল্পের মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। এক সময় ম্যানুয়াল মেশিনে পোশাক তৈরি হলেও ব্যয় কমিয়ে ক্রেতাদের প্রত্যাশিত দামে পোশাক বিক্রি করতে আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহারে ঝুঁকেছেন পোশাক শিল্প মালিকরা। ফলে আগে কাটিং, সেলাই সহ প্রতিটি ধাপে মেশিন অপারেটরের সাথে একাধিক হেল্পার প্রয়োজন হলেও এখন আর তা লাগে না। কম্পিউটারাইজড মেশিন ব্যবহারে একদিকে উৎপাদনশীলতা বেড়েছে, অন্যদিকে পোশাকের মাপ ও ডিজাইন নিখুঁত হচ্ছে। এখন আমাদের ফ্যাক্টরিতে ম্যানুয়াল মেশিন নাই, আমরা সব কম্পিউটারাইজড মেশিন ইউজ করতেছি। এই কম্পিউটারাইজড মেশিনগুলিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে। এখানে নতুন প্রযুক্তির কারণে ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হচ্ছে। এখানে এই নতুন প্রযুক্তির কারণে ওয়ার্কারদের কাজ করার কমফোর্টনেসটা বেড়ে গেছে। ওরা আগে যে একটা কষ্ট করে কাজ করতে হতো, এখন অনেকটা আরাম করে কাজটা করতে পারছে, যার ফলে উৎপাদন বাড়ছে, খরচ কমছে। মালিকরা জানান বর্তমানে লিড টাইম কম হওয়ায় গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ে পোশাক রপ্তানির জন্য অটোমেটিক মেশিনের বিকল্প নেই। এক্ষেত্রে নতুন মডেলের ব্যয় সাশ্রয়ী ও শ্রমিক বান্ধব মেশিন বাজারে আনছে সরবরাহকারী কোম্পানিগুলো। এবং অটোমেটিক মেশিনগুলো আমরা ইনস্টল করতেছি, ওইটা দিয়ে আমরা পারফরমেন্স বাড়াচ্ছি। এটার কয়েকটা কারণ হলো, একটা হলো কোয়ালিটি বাড়তেছে, কোয়ালিটি ভালো হচ্ছে, লিড টাইম কমতেছে এবং পারফরমেন্স অনেক অনেক ভালো হচ্ছে। প্রফিটেবিলিটি বেড়ে যাবে এবং এনভায়রনমেন্টের জন্য অনেক হেল্পফুল জিনিসটা, কারণ এই মেশিন, এই লেটেস্ট টেকনোলজির মেশিনগুলো থেকে কম কার্বন নিঃসরিত হয়। তবে নতুন প্রযুক্তির মেশিনের দাম অনেক বেশি হওয়ায় মাঝারি পোশাক কারখানাগুলো সেগুলো সংযোজন করতে পারছে না। তাই পোশাক কারখানার মান উন্নয়নে এ খাতের জন্য রফতানি তহবিল গঠন ও কম সুদে ঋণ প্রদানের দাবি সংশ্লিষ্টদের। নতুন টেকনোলজির সাথে বিজনেসটার ওভারহেড কমাতে চায়, তাহলে এটার জন্য একমাত্র সলিউশন হচ্ছে এক্সপোর্ট, স্পেশাল এক্সপোর্ট ফান্ড লাগবে খুব লো ইন্টারেস্টে। তাহলে হবে কি, আমরা আন্তর্জাতিক দুনিয়ায় এখন যাদের সাথে আমরা
বিজনেস কম্পিট করছি, তাদের সাথে কম্পিট করতে গেলে আমাকে কম্পিটিটিভ হতে হবে। চট্টগ্রামে 5 শতাধিক পোশাক কারখানার মধ্যে 30% উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করছে। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সরবরাহ কমায় রাজধানীর পাইকারি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এতে মাছ সংকট তো রয়েছেই, বাজারে নেই পাইকারদের আনাগোনা, যে কারণে আশানুরূপ বেচাকেনা করতে পারছেন না ব্যবসায়ীরা। আড়তদারদের দাবি, ইলিশ সংরক্ষণে অভিযান চলমান থাকায় বাজারে মাছের আমদানি নেই। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলেও মনে করছেন তারা। নেই পরিচিত হাকডাক, পাইকারদের দর কষাকষি বা মাছ আনা নেয়ার ব্যস্ততা। মাত্রই শেষ হলো ঈদুল আজহা, তবে বাজার পরিস্থিতি বলছে এখনো কাটেনি ঈদের আমেজ। রাজধানীর কারওয়ান বাজারের আড়তগুলো ঘুরে দেখা যায় কয়েকজন ব্যবসায়ী বসে আছেন মাছের ডালা সাজিয়ে, যদিও তারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত পাইকারদের দেখা। বাজারে বড় বা মাঝারি আকারের 1 কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকায়, চিংড়ি 500 থেকে 800 আর তেলাপিয়া 150 টাকায়। আমদানি কমে যাওয়ায় মাছের দাম বাড়ার কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে বলে দাবি পাইকারদের। সবকিছুর দাম পাচ্ছে একটু বেশি বেশি, মানে আগে যা দাম ছিল তার সাথে 50 টাকা 100 টাকা করে বেশি দাম করেছে। অন্যরা বলতেছে যে রাস্তায় খরচ বেশি, মাছ নাই, ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে, এই জন্য মাছের দামটা বেশি। ঈদ ভাঙা বাজার না, এলে মানুষের সাথে টাকা কম। ঈদের পরের ট্রেনে মনে হয় বাজার আরো যেরকম বাজার নরম। বাজারে অন্যান্য মাছের সরবরাহ অন্য সময়ের চেয়ে কম। বোয়াল, রুই আর চিংড়ি ছাড়া এ বাজারে বেশিরভাগ আড়তেই নেই অন্যান্য মাছ। অনেকেই গুটিয়ে রেখেছেন দোকানপাট। ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা নদীতে নামছে না বলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে দাবি আড়তদারদের। বেশি হচ্ছে মাছ, আমদানি হচ্ছে না, অন্যান্য মাছ আবার একটু দাম কম, গুঁড়ো মাছটার দাম একটু কম। রুই মাছ বেচছে 320 টাকা, বড় বেশি 350 টাকা কেজি, কাতলা বেশি 350, বোয়াল 300। ইলিশ মাছের লগে সব মাছের লগে সম্পর্ক। ইলিশ মাছটা হইলে তো ইলিশ মাছ নাই, বর্তমানে রুই মাছ নাই, কাতল মাছ নাই, আড়ি মাছ নাই, বোয়াল মাছ নাই। তবে শিগগিরই সরবরাহ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে পাইকারদের আনাগোনাও বাড়বে বলে জানিয়েছেন আড়তদাররা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে আলু সহ প্রায় সব সবজির দাম। বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। তবে ঈদের রেশ এখনো কাটেনি রাজধানীর কাঁচা বাজারে। ক্রেতা কম থাকার সুযোগে বিক্রেতারা বেশি দাম নিচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। হরেক রকম সবজিতে ঠাসা বাজার, কিন্তু ঈদের ছুটির রেশ থাকায় বাজার অনেকটাই ক্রেতা শূন্য। বিক্রেতারা জানালেন বাজারে বেগুন, পটল, ঢেঁড়স, কাঁকরোল সহ সব ধরনের সবজি প্রায় 50 থেকে 60 টাকার মধ্যে। তবে বেড়েছে আলুর দাম। এছাড়া এখনো ঝাল কমেনি কাঁচামরিচের। পটল কেজিতে 7-8 টাকা বাড়ছে, বেগুনে 10 টাকা কেজিতে বাড়ছে, গাজরের সব মালে 8 টাকা 60 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। আলু একটু বাড়ছে, আলু আসছিল 24, এখন 28 টাকা, টমেটো 100 টাকা, গাজর 100 টাকা, পেঁপে 30 টাকা, কাঁকড় 60 টাকা। সবজি সবই দাম বেশি, মাছ মাংস সবই দাম বেশি। আজকে 2 দিন ধরে খুঁজতেছি কিছু সবজি, মাছ মাংস কিনতে, অলমোস্ট দোকানই খোলা। কালকে মরিচ আনছি 500-600, আজকে 800-900 টাকা চলে। এদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। এছাড়া স্থিতিশীল রয়েছে রসুন ও আদার দাম। প্রায় ছিল আপনার 75 টাকা, প্রায় এখন প্রতি কেজিতে 2-1 টাকা করে বাড়ছে। আর আপনার আদা রসুন আগের দামে আছে 100 টাকা। তবে মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার বিপরীত অবস্থান। চিংড়ি মাছ কিনলাম 450 টাকা কেজি, চিংড়িদের দোহাই দিয়ে তারা মাল আসতেছে না, সেই জন্য চিংড়ি মাছটা সব মাছই বাড়িয়ে নিচ্ছে। মলা 250, পাবদা 500, বাইলা 350, পোয়া 400, ট্যাংরা 300 টাকা। ঈদের আগে যে 3-4 দিন আগে যে বাজারটা ছিল তার চেয়ে সর্বকিছু দাম কম। এই বাচ্চা মাছ বলছে নদীর মাছ, আমার কাছে মনে হচ্ছে যে 450 টাকা হলে ভালো হতো, 500 টাকা দিয়ে নিলাম হাফ কেজি। কোরবানির ঈদের কারণে এখনো পুরোপুরি বসেনি গরুর মাংসের দোকান। বাজারে গরু বিক্রি হচ্ছে 400, খাসি 600 এবং ব্রয়লার মুরগি 140 টাকা কেজিতে। এছাড়া ফার্মের মুরগির ডিম 30 টাকা এবং হাঁসের ডিম 40 টাকা হালিতে পাওয়া যাচ্ছে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব। জেলার আদর্শ সদর উপজেলার নাওধরা খালে উৎসবে মেতেছে 10 গ্রামের শত শত মানুষ। প্রতি বছর এ সময় বাজারে ঢোল পিটিয়ে ঘোষণা দিয়ে একত্রিত হয়ে মাছ ধরতে নামেন এলাকাবাসী। আশ্বিন কার্তিক মাসে খালে পানি কমে গেলে এলাকার শৌখিন মৎস্য শিকারীরা মেতে ওঠেন এই উৎসবে। ছোট ছোট কুনি ও ছিটা জাল এবং
হাত দিয়ে মাছ ধরতে জলাশয়ে নেমে পড়েন ছোট বড় সব বয়সের মানুষ। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে 10 জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 20 জন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে হামলাকারীও। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যের ওম্পকোয়া কমিউনিটি কলেজে সবাই যখন ব্যস্ত, তখন একটি ক্লাসরুমে ঢুকে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কলেজের একটি ভবনে হামলাকারীর অবস্থান শনাক্ত করার পর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 20 বছর বয়সী হামলাকারী নিহত হয় বলে জানিয়েছেন শেরিফ জন হানলিন। তবে হামলাকারী ওই কলেজের শিক্ষার্থী কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় তারা। হামলার খবর পেয়ে শতাধিক পুলিশ কলেজটিকে ঘিরে ফেলে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়েছে। একাধিক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত ছিল কিনা এ ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পর হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এদিকে এ ঘটনার পর নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়াও এর নৃশংস হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আবারও অস্ত্র আইন পরিবর্তনের প্রতি জোর দিয়েছেন তিনি। আমরা বিশ্বের একমাত্র উন্নত দেশ যেখানে কয়েক মাস পরপরই মানুষ এ ধরনের হামলার শিকার হয়। এ ধরনের হামলা বন্ধ করতে অস্ত্র আইনের পরিবর্তন আনা খুবই জরুরি। এর আগে 2012 সালে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সাবেক এক শিক্ষার্থীর হামলায় 7 জন নিহত হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। ফিলিস্তিনের পশ্চিম তীরে বেইত ফুরিক গ্রামে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি পরিবারের মা বাবা নিহত ও 4 সন্তান আহত হয়েছেন। পুলিশ বলছে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলনকারীরা এই ঘটনা ঘটিয়েছে। গেল আগস্টে পশ্চিম তীরের দৌমা গ্রামে ফিলিস্তিনি বাড়িতে ইহুদি দখলদারদের দেয়া আগুনে পুড়ে এক শিশুসহ তার পরিবারের 3 জন নিহত হওয়ার পর থেকে ওই অঞ্চলের গ্রামগুলোতে টহল দেয় স্থানীয় ফিলিস্তিনিরা। তাদেরই একজন ইহুদি বসতির কাছাকাছি ইসরায়েলি একটি গাড়ির ওপর গুলি চালালে মারা যায় ওই ইসরায়েলি মা বাবা। তাদের আহত 4 সন্তান বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই হামলার প্রতি সমর্থন জানিয়ে এই ঘটনায় জড়িত বন্দুকধারীকে নায়ক হিসেবে আখ্যা দিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। উয়েফা ইউরোপা লিগের খবর, বৃহস্পতিবার রাতের ম্যাচে জয়ের দেখা পেল না ইংলিশ জায়ান্ট লিভারপুল ও টটেনহাম হটস্পার। সুইডিশ ক্লাব সিওনের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে লিভারপুল। এদিকে মোনাকোর বিপক্ষেও 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে টটেনহাম হটস্পার। ফলে অপরিবর্তিতই রইল পয়েন্ট টেবিল। অ্যানফিল্ডে স্বাগতিক হওয়ায় বেশ দাপটের সাথেই ম্যাচ শুরু করে লিভারপুল। ফলে এগিয়েও যায় খুব দ্রুতই। অরিগির বাড়িয়ে দেওয়া বলে অ্যাডাম লালানা গোল করে লিড এনে দেন অলরেডদের। এরপর অবশ্য ম্যাচের 17 মিনিটে কোয়াসির অ্যাসিস্টে দারুণ এক গোল করে অতিথিদের হয়ে ম্যাচে সমতা ফেরান আসিফ ওয়াহ। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হয় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। আরেক ম্যাচে মোনাকোর মাঠে ম্যাচের 35 মিনিটেই এরিক লামেলার গোলে এগিয়ে যায় টটেনহাম হটস্পার। এরপর অবশ্য বেশ কিছুক্ষণ লিড ধরে রাখে স্পাররা। তবে 81 মিনিটে স্টিফেনের গোলে ম্যাচের সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর আর কোনো গোল না হয় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্তকে বাড়াবাড়ি বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। ইংলিশ গণমাধ্যম বিবিসির অনলাইনে এমন খবর প্রকাশিত হয়। 28 সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের 2টি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা থাকলেও বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বিসিবি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খানও। তিনি জানান, একজন ইতালিয়ান নিহত হওয়ায় সফর স্থগিত করার কোনো মানে নেই, যেখানে 2003 সাল থেকে সন্ত্রাসীদের সহিংসতায় 50,000 লোক মারা গেছে পাকিস্তানে। শাহরিয়ার আরও জানান, সন্ত্রাসবাদ থেকে কিছুটা উদ্বেগ থাকলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশের নিরাপত্তার উপর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোর আস্থা রাখা উচিত। বলুন তো, একটি 2 বছরের শিশু কি করতে পারে? সাধারণত তাদের কথা বলা এবং হাঁটা খাওয়া ছাড়া কিছু করতে দেখা যায় না। কিন্তু ইরানি শিশু আরাত রীতিমতো পারদর্শী শারীরিক সব কসরত দেখাতে। তার বাবা জানালেন, 9 মাস বয়স থেকেই ব্যায়াম করছেন আরাত।
ইনস্টাগ্রামে আরাতের ফলোয়ার সংখ্যা 19,000। এবার চলুন দেখে আসি কেমন ডিগবাজি শেখায় ব্যায়াম করতে করতে।